প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা তোমাদের বইয়ের 10ম অধ্যায় স্থির তড়িৎ শুরু করতে যাচ্ছি। এটার প্রথম পর্ব। আজকে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা পর্ব এবং সেগুলোর পরীক্ষার জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো সব আমরা ধারাবাহিকভাবে করব। তো আজকে প্রথম পর্ব। তো প্রথম পর্বে আমরা বইয়ের শুরু থেকে যেভাবে আসে প্রত্যেকটা টপিক আলোচনা করে আগে তোমাদের বুঝাবো, তারপরে আমরা এগুলো টপিক অনুযায়ী অঙ্ক করব। আচ্ছা, তো সাথে থাকো। তো আমাদের টপিক হচ্ছে স্থির তড়িৎ। এটা হচ্ছে তোমাদের বইয়ের 10ম অধ্যায়, স্থির তড়িৎ। আচ্ছা, তো স্থির তড়িৎে প্রথমে একটু বলে নেই যে স্থির তড়িৎ আসলে কি। স্থির তড়িৎ আসলে ধরো একটা পদার্থের মধ্যে তো আমরা জানি ঠিক কেন্দ্রে যে পরিমাণ প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি, প্রোটনের সাথে নিউট্রনও আছে, আর বাইরের শক্তি স্তরে ঠিক প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রনও থাকে। তো একটা পরমাণুর আসলে ইলেকট্রনের প্রতি একটা আসক্তি থাকে, সেটা কারো একটু বেশি কারো একটু কম। তো এভাবে করে যখন পরস্পরের সংস্পর্শে একটা বস্তু আর একটা বস্তু আসে, তখন দেখা গেল কি কোনো বস্তুর ইলেকট্রনের আসক্তি কম থাকতে পারে, কোনো বস্তুর ইলেকট্রনের আসক্তি বেশি থাকতে পারে। তো এভাবে করে যার বেশি থাকে তাতে কিছু ইলেকট্রন চলে যায়, আর যার কম থাকে তার থেকে চলে যায়। এভাবে করে একজন নেগেটিভ একজন পজিটিভ, মানে সোজা কথা একটা পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন আছে তার থেকে যখন কম বা বেশি হবে, মানে থাকার কথা স্বাভাবিকভাবে যে কয়টা ইলেকট্রন তার থেকে যখন কম বা বেশি হবে, তখন দেখা যাবে কি পরমাণুটা চার্জিত হয়। তো এই চার্জ গুলো যখন পরমাণুতে স্থিরভাবে থাকে তখন সেটাকে আমরা বলি স্থির তড়িৎ। আর এই চার্জ গুলো যখন আমরা কোনো কানেকশন দিয়ে একটা পরিবাহীর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, তখন সেটা চলতড়িৎ হয়ে যায়। তো আমরা স্থির তড়িতের হিসাবটা করব কি, যে একটা বস্তু চার্জিত হবে, চার্জিত হলে সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা। তো প্রথমেই আমাদের স্থির তড়িতের আলোচনার যে টপিক সেটা হচ্ছে বইয়ে চার্জ বা আধান দিয়ে শুরু। হ্যাঁ, আমাদের চার্জ বা আধানই তো আসলে স্থির তড়িতের মূল জিনিস, চার্জ বা আধান। তো চার্জ বা আধান কি? চার্জ হচ্ছে কি একটা পরমাণুতে ঠিক যত সংখ্যক প্রোটন থাকার কথা ঠিক তত সংখ্যকই ইলেকট্রন থাকার কথা। যেমন ধরো আমরা যদি সোডিয়াম পরমাণুর উদাহরণ দেই, সোডিয়াম পরমাণুতে 11টা আছে প্রোটন, 11টা আছে ইলেকট্রন। তো সেক্ষেত্রে কি হয়, পজিটিভ নেগেটিভ চার্জ সমান সমান, এই জন্য জিরো হয়ে যায়। কিন্তু সোডিয়াম যদি কোনো ক্রমে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হলো। কিভাবে সোডিয়াম প্লাস হলো? কারণ এখানে সোডিয়াম প্রোটন ছিল 11টা, 11টা প্রোটনই থেকে গেল, বাট ইলেকট্রন 11টা ছিল, সেখান থেকে ইলেকট্রন একটা চলে গেল। তার মানে পজিটিভ চার্জ যে কয়টা আছে তার থেকে নেগেটিভ চার্জ একটা কম আছে, মানে পজিটিভ চার্জ একটা বেশি। তখনই পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জিত হলো। তাহলে একটা পরমাণু থেকে ইলেকট্রন চলে গেলে পরমাণুটা ধনাত্মক চার্জে পরিণত হয়। আবার তুমি যদি ঋণাত্মক চার্জের কথা বলো, ধরো ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিনের 17টা আছে প্রোটন, 17টা আছে ইলেকট্রন। তো এটা পজিটিভ চার্জ এটা নেগেটিভ চার্জ সমান সমান হলে কোনো চার্জ অতিরিক্ত নাই, তার মানে সে নিরপেক্ষ। কিন্তু যখন এমন হবে যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রন ধরো ক্লোরিন গ্রহণ করে ফেললো, তখন ক্লোরিন সিএল মাইনাসে পরিণত হলো। তখন এখানে দেখা যাচ্ছে কি 17টা প্রোটন আর ইলেকট্রন হয়ে যাচ্ছে একটা বেশি, 18টা। তাহলে মাইনাস চার্জ একটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতেছি যে পরমাণু এখন নেগেটিভ চার্জে চার্জিত হলো। কেন? কারণ স্বাভাবিক অবস্থায় যে কটা ইলেকট্রন আছে তার থেকে একটা ইলেকট্রন বেশি চলে আসছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে ধনাত্মক চার্জে চার্জিত হয়। এভাবে করে একটা পরমাণু চার্জিত হয়। এখন আমাদের কথা হচ্ছে যে একটা পরমাণু কিভাবে চার্জিত হয় সেটা আমরা শিখলাম, কিন্তু তোমাকে এখান থেকে কি জিজ্ঞেস করতে পারে, চার্জ কি, কাকে বলে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, যে মৌলিক পদার্থ যে সৃষ্টিকারী কণাগুলো, হ্যাঁ, পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণাগুলো, এগুলোর যে মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম, এই ধর্মটাকেই আমরা চার্জ বা আধান বলি। এটা তোমাদের বইয়ে
তোমরা সংজ্ঞাটা পাবা বা এখান থেকে শুনে লিখে নেবা। ব্যাস। তো চার্জের পরে আমাদের টপিক কি? চার্জের পরে আমাদের টপিক হচ্ছে ঘর্ষণে কোনো বস্তু আয়িতকরণ বা চার্জিতকরণ। মানে কথাটা হচ্ছে কি, একটা বস্তুর, আমি তো বলছি একবার যে একটা বস্তুর ইলেকট্রনের প্রতি একটা আসক্তি থাকে, সেটা কারো বেশি কারো কম। এখন দুইটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসবে, তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তিটা বেশি, মানে ইলেকট্রনের প্রতি তার আসক্তিটা বেশি, তো সেই বস্তুটা ইলেকট্রনটা গ্রহণ করে নেবে। আর তুলনামূলক যে বস্তুটার ইলেকট্রন আসক্তি কম, সে বস্তুটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো এভাবে করে যে বস্তুটা ইলেকট্রন নিয়ে নিবে সে তো নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর যে ছেড়ে দিবে সে তো পজিটিভ চার্জে চার্জিত হবে। তো এভাবে যে কোনো দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে যদি আসে, তাহলে তারা একটা থেকে আরেকটা ইলেকট্রন নেয়া দেয়া করে। তো এই যে যে বিষয়টা, এইভাবে একটা বস্তু আরেকটা বস্তু ঘর্ষণে আয়িত হতে পারে। তো আমাদের ঘর্ষণে আয়িতকরণের জন্য দুইটা জিনিসকে প্রমাণ হিসাবে মনে রাখতে হবে, কারণ আমাদের বিভিন্ন জায়গায় পজিটিভ চার্জে চার্জিত করার একটা ব্যবস্থা লাগতে পারে, বা একটা বস্তুকে নেগেটিভ চার্জে চার্জিত করার দরকার পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা বস্তুকে কিভাবে পজিটিভ চার্জে চার্জিত করব, সেরকম একটা উদাহরণ আমরা মনে রাখবো, যে একটা কাঁচ দণ্ড। হ্যাঁ, একটা কাচের দণ্ড, যদি একটা কাঁচ দণ্ডের কথা বলি, তো এই কাঁচ দণ্ড, এটার সাথে আমরা সিল্কের কাপড়, সিল্কের কাপড়, তো একটা কাঁচ দণ্ডের সাথে যখন সিল্কের কাপড়কে ঘষা হয়, তখন দেখা যায় কি, কাঁচ হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যায়, আর সিল্কের কাপড় নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়। মানে ঘটনাটা হচ্ছে যে কাচের ইলেকট্রনের প্রতি আসক্তিটা কম, আর সিল্কের ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি। তো সিল্কের কাপড় দিয়ে যদি কাচকে ঘষা হয়, তাহলে কাচ পজিটিভ চার্জে চার্জিত হয়। এটা তুমি মনে রাখবা। আর এমসিকিউ এর জন্য তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে কাচের ইলেকট্রন আসক্তি বেশি নাকি সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি। তো সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি, কাচের ইলেকট্রন আসক্তি তুলনামূলক কম, কারণ সিল্ক ইলেকট্রন নিয়ে গেল। তো এই ব্যাপারটা তুমি উদাহরণ হিসেবে মনে রাখবা যে একটা কাচ দণ্ডকে কিভাবে পজিটিভ চার্জে চার্জিত করা যায়, আমাদের এটা লাগতে পারে। তো আবার এমসিকিউ তেও এটা আসবে। তো গেল কাচের কথা। আর নেগেটিভ চার্জে চার্জিত করার জন্য তুমি উদাহরণ হিসেবে মনে রাখবা একটা হচ্ছে ইবোনাইট, ইবোনাইট দণ্ড বা প্লাস্টিক দণ্ড। ইবোনাইট দণ্ড বা প্লাস্টিক, ইবোনাইট আসলে সালফারের তৈরি এক ধরনের রাবার জাতীয় পদার্থ, প্লাস্টিক। তো এই ইবোনাইটটাকে আমরা যদি পশমি কাপড় যেটাকে বলে হচ্ছে ফ্লানেলের কাপড়, ফ্লানেলের কাপড়, হ্যাঁ, তো এই ফ্লানেলের কাপড় দিয়ে যদি আমি ইবোনাইট দণ্ড বা প্লাস্টিক, ফ্লানেলের কাপড় বলতে কি বোঝায়, যেগুলো সাধারণত মানুষ দেখা গেল শীতে পরে আর কি, যে উল টাইপ, হ্যাঁ, উল টাইপ যে কাপড়গুলো, এই কাপড়গুলোকে ফ্লানেলের কাপড় বলে। তো ফ্লানেলের কাপড়ের সাথে যদি ইবোনাইট দণ্ড, যেটা একটা প্লাস্টিক দণ্ডের মতো, তো এই দুইটা জিনিসকে যদি ঘষা হয়, তো তখন প্লাস্টিক হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হয়, আর ফ্লানেলের যে কাপড়টা এটা পজিটিভ চার্জে চার্জিত হয়, এই দুইটাকে যদি ঘষা হয়। হ্যাঁ, তো এখানে ইবোনাইট দণ্ডটার ইলেকট্রন আসক্তি বেশি বলে সে ইলেকট্রন নিয়ে নিল, আর ফ্লানেলের কাপড়ের ইলেকট্রন আসক্তি কম বলে সে এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে একটা প্লাস্টিক দণ্ডকে কিভাবে নেগেটিভ চার্জে চার্জিত করা যায়, আর একটা কাঁচ দণ্ডকে কিভাবে পজিটিভ চার্জে চার্জিত করা যায়, উদাহরণটা মনে রাখবা। আর কার ইলেকট্রন আসক্তি বেশি, যে নেগেটিভ হবে তার ইলেকট্রন আসক্তি বেশি, আর যে পজিটিভ হবে তার ইলেকট্রন আসক্তি তুলনামূলক কম। এই দুইটা জিনিস তুমি প্রমাণ উদাহরণ হিসেবে মনে রাখবে। এছাড়াও আরো অনেক পদার্থ, যেমন ধরো শীতকালে যদি কেউ চুল আশ্রায়, সেক্ষেত্রে ওই চিরুনি কাগজের কাছে ধরলে ওই কাগজগুলো লাফ দিয়ে চিরুনির কাছে উঠে আসে। এটা তোমরা সবাই এক্সপেরিমেন্ট করছো বা করতে পারো। তো সেক্ষেত্রে কাগজগুলো উঠে আসে কেন? কারণ হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো যে একটা চিরুনি এখানে এই যে যে কাগজের টুকরাগুলোর কাছে সে আসছে, তো কাগজের টুকরাগুলোর কাছে আসলে এই কাগজের টুকরার এই চিরুনি দেখা গেল কি, ধরো
চুল আঁচড়ানোর পরে সে নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে। তো এখন মানে শরীর থেকে কিছু ইলেকট্রন চিরুনিতে চলে গেছে। তো এখন এই চিরুনি যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, এই কাগজের এই প্রান্তের ইলেকট্রন গুলো এই ইলেকট্রন কর্তৃক বিকর্ষিত হয়ে অপর প্রান্তে চলে যাবে। মানে এই ইলেকট্রন গুলো চিরুনির গায়ের যে অতিরিক্ত ইলেকট্রন গুলো সে নিছে, সেই ইলেকট্রন গুলো কাগজের এই প্রান্তের ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করবে। তখন ইলেকট্রন গুলো এই প্রান্তে চলে গেলে এই প্রান্তে অটোমেটিক পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ এই প্রান্ত থেকে কিছু ইলেকট্রন ওই প্রান্তের দিকে চলে গেছে। তখন এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে আকর্ষণ করে লাফ দিয়ে চিরুনির গায়ে উঠে আসবে। হ্যাঁ, তখন এটা কিন্তু একটা জিনিস, এটা গরমকালে করাটা খুব কষ্ট হয়। কেন? দেখা গেল কি তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই চার্জগুলোকে, এই চিরুনির গায়ের যে চার্জগুলো, এই চার্জগুলো জলীয় বাষ্প নিয়ে নেয়। জলীয় বাষ্প এগুলোকে প্রশমিত করে দেয়, তখন সে নিউট্রাল হয়ে যায়, চার্জ বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না। কিন্তু শীতকালে এটা খুব ভালো হয়। কেন? কারণ হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, কম থাকার কারণে ওই বাতাসের যে জলীয় বাষ্প এরা আর চার্জটা নিতে পারতেছে না, তখন চার্জ বেশিক্ষণ স্থায়ী হয়, মানে স্থির তড়িৎ বেশিক্ষণ স্থায়ী হয়, তখন এই পরীক্ষাটা করা খুব সহজ হয়। তো এই জন্য আমরা বলতেছি যে এই ঘটনাগুলো শীতকালে বেশি লক্ষ্য করা যায়। এটাও কিন্তু তোমার একটা অনুধাবন প্রশ্ন হিসাবে আসতে পারে যে শীতকালে আসলে কেন এই পরীক্ষাগুলো করা সুবিধাজনক। হ্যাঁ, তখন দেখা গেল কি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, এই জন্য চার্জগুলো বেশিক্ষণ স্থায়ী থাকে। আর গরমকালে বা বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে অনেক বেশি থাকে, যার কারণে এটা বেশিক্ষণ স্থায়ী হয় না চার্জ, তাই এই পরীক্ষাটা করা কষ্ট হয় বা করা সম্ভব হয় না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা কি মনে রাখবো, ঘর্ষণে কিভাবে একটা বস্তু চার্জিত হতে পারে। আচ্ছা, আমাদের এই টপিকটাও গেল। তবে উদাহরণ হিসাবে তোমরা এই দুইটা উদাহরণ, কাচ এবং ইবোনাইট, কাচকে কি দিয়ে ঘষতে হবে আর ইবোনাইটকে কি দিয়ে ঘষতে হবে, কার ইলেকট্রন আসক্তি বেশি কার ইলেকট্রন আসক্তি কম, এটা অবশ্যই মনে রাখবা। আর সাথে ওই প্রশ্নটা যে শীতকালে কেন এই পরীক্ষাগুলো করা সুবিধাজনক। তো এরপরে আমাদের টপিক হচ্ছে ইন্ডাকশন, মানে হচ্ছে আবেশ। তো আবেশ ব্যাপারটা কি হচ্ছে যে একটা চার্জিত বস্তু, সেই চার্জিত বস্তুকে স্পর্শ না করে, মানে স্পর্শ করা যাবে না, একটা চার্জিত বস্তু তাকে স্পর্শ করা যাবে না, কাছাকাছি থাকতে হবে। একটা চার্জিত বস্তুর কাছাকাছি থেকে একটা অচার্জিত বস্তু বা নিরপেক্ষ বস্তু, নিস্তড়িত বস্তু, এই বস্তুটাকে আমরা চার্জিত করতে পারি। একটা চার্জিত বস্তুর প্রভাবে আরেকটা নিস্তড়িত বা আধান নাই এমন বস্তুকে চার্জিত করা যেতে পারে। তার মানে স্পর্শ করানো যাবে না, শুধুমাত্র কাছাকাছি থেকে একটা চার্জিত বস্তুর প্রভাবে অন্য একটা বস্তুকে চার্জিত করার যে পদ্ধতি, এটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকশন। মানে হচ্ছে তুমি বলতেছো এখানে আবেশ প্রক্রিয়া। তা আবেশ প্রক্রিয়ায় কি হচ্ছে দেখো, একটা চার্জিত বস্তু, তুমি তো কেবলই শিখলা যে কাচের দণ্ডকে কিভাবে ধনাত্মক চার্জে চার্জিত করে। তুমি একটা সিল্কের কাপড় দিয়ে ঘষে কাচকে ধনাত্মক চার্জে চার্জিত করতে পারো। এখন এই ধনাত্মক চার্জে চার্জিত করে তুমি যদি এখানে একটা নিরপেক্ষ বস্তু, ধরো এবি একটা দণ্ড, এই এবি দণ্ডের কাছাকাছি এটাকে নিয়ে আসছো, তো নিয়ে আসলে এই যে যে প্লাস চার্জ, এই প্লাস চার্জ এইখানের ইলেকট্রন গুলোকে, এই সরি, এইখানে যে প্লাস চার্জ গুলো আছে, এই প্লাস চার্জ গুলো ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে। তো আকর্ষণ করলে তো ইলেকট্রন গুলো ওই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে রওনা করে এসে এখানে জমা হবে। আর কোথাও থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে এই প্রান্ত থেকে ইলেকট্রন এদিকে চলে আসা এর আকর্ষণে, তখন এখানে পজিটিভ চার্জ তৈরি হবে। পজিটিভ চার্জ মানে কিন্তু মনে রাখবা যে ইলেকট্রনের অভাব, কোথাও ইলেকট্রনের অভাব তৈরি হওয়া মানেই পজিটিভ চার্জ তৈরি হওয়া। তো এখন এখানে ইলেকট্রন গুলো এই পাশে চলে আসলো। তো যে ইলেকট্রন গুলো এই পাশে চলে আসলো, তখন আমরা যদি এটাকে আর্থিং লাইন দেই, মানে ভূমির সাথে সংযোগ দেই, হ্যাঁ, ভূমির সাথে একটা পরিবাহী তার দিয়ে সংযোগ দিয়ে দিলাম। এখানে ব্যাপারটা একটু বলে নেই। দেখো, আমাদের সৌরজগতের যত গ্রহ বা সৌরজগৎ তৈরি হওয়ার সময় যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে কি, কোনো বস্তু কিন্তু চার্জিত হয়ে তৈরি হয় নাই। মানে তুমি বলো পৃথিবীতে যেমন যত সংখ্যক প্রোটন আছে ঠিক তত সংখ্যকই ইলেকট্রন আছে, মানে পৃথিবী চার্জিত না। মানে সে যত পরমাণু নিয়ে আসছে সব পরমাণুতে
সে নিরপেক্ষ, ব্যাপারটা হচ্ছে প্রোটন ইলেকট্রন সমান সমান। এখন এর ভিতর থেকে, পৃথিবীর ভিতর থেকে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যাওয়া আসা করতে পারে, কোনো বস্তু চার্জিত হতে পারে, এটা তো ইন্টারনাল। কিন্তু পুরো ব্যাপারটা, পুরো পৃথিবীর ব্যাপারটা, সেখানে মোট প্রোটন আর মোট ইলেকট্রনের সংখ্যা সমান। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে পৃথিবী এমন বড় একটা বস্তু, যে বস্তুতে কিছু ইলেকট্রন গেলে বা সেখান থেকে কিছু ইলেকট্রন চলে আসলে সে চার্জিত হয় না। সে একটা সমুদ্র ভান্ডার, মানে পানি, ব্যাপারটা হচ্ছে সমুদ্রে এক বালতি পানি ফেলে দিলে সমুদ্রের পানি যেমন বাড়ছে বলে টের পাবা না, পানি এক বালতি নিয়ে আসলেও টের পাবা না যে পানি কমে গেছে। তার মানে পৃথিবীতে কিছু ইলেকট্রন গেলে বা আসলে পৃথিবী চার্জিত হয় না, পৃথিবীর বিভব শূন্য, মানে পৃথিবীতে আসলে ওইখানে তুমি চার্জিত করতে পারবা না। তো এখন এটা হচ্ছে আর্থিন লাইনের কানেকশনের চিহ্ন। আমরা এখানে আর্থিন লাইন কানেকশন দিলাম, দিলে কি হবে, এই যে এখানে ইলেকট্রনের অভাবগুলো হয়েছে, এখান থেকে ইলেকট্রন গুলো এদিকে চলে গেছে, তো এই ইলেকট্রন গুলো এই মাটি থেকে ইলেকট্রন গিয়ে এই পজিটিভ চার্জ গুলোকে নিউট্রাল করে দিতে পারবে। কারণ এখানে মাটির সাথে কানেকশন দিলেই পৃথিবী কাউকে ইলেকট্রন সাপ্লাই দিতেও পারে, আবার অতিরিক্তটা নিয়েও নিতে পারে। তো এখান থেকে পৃথিবী ইলেকট্রনটা সাপ্লাই দিয়ে এই প্লাস গুলোকে প্রশমিত করে দেবে। প্লাস গুলোকে প্রশমিত করে দেওয়ার পরে চেহারাটা কেমন হবে, এখানে মাইনাস চার্জ জমা আছে, ওই পাশ থেকে চলে গেছে, আর এখানে তুমি সেই প্লাস চার্জে চার্জিত দণ্ডটা রাখছো, এই যে এ প্রান্ত, এটা বি প্রান্ত। এর পরের বিষয়টা কি হবে, এর পরের বিষয়টা হবে যে আমি এটাকে যদি সরাই ফেলি, তখন এই মাইনাস চার্জ পুরো দণ্ডে ছড়িয়ে পড়বে। তার মানে এভাবে করে একটা প্লাস চার্জে চার্জিত দণ্ডের প্রভাবে একটা নিরপেক্ষ দণ্ডকে আমি মাইনাস চার্জে চার্জিত করতে পারলাম। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তড়িৎ আবেশ। আবেশ প্রক্রিয়ায় একটা চার্জিত বস্তুর প্রভাবে অন্য একটা বস্তুকে চার্জিত করা। তো আবেশের সংজ্ঞাটাও তুমি দিতে পারবা যে স্পর্শ না করে কাছাকাছি রেখে একটা চার্জিত বস্তুর প্রভাবে অন্য বস্তুকে চার্জিত করার যে পদ্ধতি, এটাই হচ্ছে তড়িৎ আবেশ। তো এখন এখানে তুমি তড়িৎ আবেশের সব সংজ্ঞাটা বুঝলা। এখানে তোমাকে কিন্তু পরীক্ষায় এটা দিতে পারে যে একটা ধনাত্মক চার্জে চার্জিত দণ্ডের প্রভাবে কিভাবে একটা দণ্ডকে ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়, তখন তুমি ঠিক এই প্রসেসটাই বর্ণনা করবা। আরেকবার দেখে নিবা পিছনে গিয়ে হয়তো টেনে, তাহলে তুমি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবা আশা করি। আচ্ছা, এরপরে আসো ঠিক উল্টা ভাবে যদি বলি যে কিভাবে একটা দণ্ডকে ঋণাত্মক মানে ঋণাত্মক চার্জে চার্জিত একটা দণ্ডের প্রভাবে কিভাবে একটা দণ্ডকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। ধরো তুমি তো জানো যে ইবোনাইট বা প্লাস্টিকের যে দণ্ড, সেটাকে যদি সিল্ক যে পশমি কাপড় দিয়ে ঘষা হয়, ফ্লানেলের কাপড় দিয়ে, তাহলে সে নেগেটিভ চার্জে চার্জিত হয়। এখন এই যে প্লাস্টিক দণ্ড, এর পাশে যদি তুমি একটা এবি নিরপেক্ষ দণ্ড নিয়ে আসো, এই নিরপেক্ষ দণ্ডে কি আছে, সমান সংখ্যক প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন আছে। এখন এই নেগেটিভ চার্জের প্রভাবে এই পাশের নেগেটিভ চার্জ গুলো সব বিকর্ষিত হয়ে অপোজিট প্রান্তে চলে যাবে, বেশিরভাগ এদিকে বিকর্ষিত হয়ে ওই পাশে চলে যাবে। তো তখন এখানে কি হবে, যতগুলো ইলেকট্রন এখান থেকে ওই পাশের দিকে চলে গেছে, তার জন্য ততগুলো পজিটিভ চার্জ তৈরি হবে। এখন তুমি যদি এটাকে আর্থিন লাইন কানেক্ট করো, আর্থিং লাইন কানেক্ট করলে কি হবে, এই ইলেকট্রন গুলো মাটিতে চলে যাবে, এই ইলেকট্রন গুলো মাটিতে চলে যাবে। মাটিতে চলে গেলে পরে যদি তুমি কি করো, এই দণ্ডটা সরিয়ে ফেলো, মানে এই দণ্ডটা তো এর কাছে আছে, এই দণ্ডটা যদি সরিয়ে ফেলো, তখন দেখা যাবে কি এখানে যে প্লাস গুলো এইখানে রয়ে গেছে, আর ওই পাশে তো আর্থিন লাইন তুমি খুলে দিছো, তারপরে এটাকে সরাই দিয়ে যদি তুমি এবি দণ্ডটার কথা চিন্তা করো, তখন এবি দণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এভাবে একটা নেগেটিভ চার্জের প্রভাবে কোন একটা নিরপেক্ষ দণ্ডকে পজিটিভ চার্জে চার্জিত করা যায়। তবে একটা জিনিস, এদেরকে কিন্তু একটা প্লাস্টিকের স্ট্যান্ডের উপরে রাখতে হবে, যেন কোনো পরিবাহী এর সাথে মাটির সাথে বা কানেকশন না থাকে। মানে এখানে একটা পরিবাহী না এমন একটা কাঠ বা প্লাস্টিক দিয়ে এটাকে স্ট্যান্ড বানায় এটার উপরে রাখতে হবে, এরকম ব্যাপারটা। তো এভাবে করে কোনো কিছুকে আবেশ প্রক্রিয়ায় চার্জিত করা যেতে পারে ধনাত্মক বা ঋণাত্মক চার্জে। তো এরপরে তুমি এভাবেও, তোমার বইয়ে একটা উদাহরণ আছে যে এই যে একটা গোলক, হ্যাঁ, পাশাপাশি মনে করো যে আরেকটা গোলক, এই দুইটা গোলককে যদি তুমি জয়েন করো, হ্যাঁ, একটার সাথে আরেকটা জয়েন করো, জয়েন করলা, এই গোলক এটাও নিরপেক্ষ এটাও নিরপেক্ষ, হ্যাঁ, দুইটা গোলক, এটা ধাতব গোলক এটা একটা ধাতব গোলক। এখন এইখানে যদি তুমি কোনো একটা ধনাত্মক চার্জে চার্জিত একটা গোলক নিয়ে আসো, ধনাত্মক চার্জে চার্জিত একটা গোলক তুমি এখানে নিয়ে আসলা, এই ধনাত্মক চার্জে চার্জিত গোলকটা এইখানের এটার সাথে তো এটা কানেকশন আছে, এটাও পরিবাহী এটাও পরিবাহী, মানে ধাতুর তৈরি,
এখান থেকে ইলেকট্রন গুলো কি হবে, বেশিরভাগ ইলেকট্রন আকর্ষিত হয়ে এই প্রান্তে এসে জমা হবে, আর পজিটিভ চার্জ গুলো এই প্রান্তে জমা হবে, কারণ এখান থেকে ইলেকট্রন গুলো চলে গেছে এই যে এর জন্য আকর্ষণে। এখন যদি তুমি এই দুটাকে খুব দ্রুত ধরে এরকম সরাই দিলে কি হবে, তখন এই নেগেটিভ চার্জ গুলো এটা ছড়িয়ে পড়বে, পজিটিভ চার্জ গুলো এটা ছড়িয়ে পড়বে। মানে তুমি কি করছো, একটা পজিটিভ চার্জে চার্জিত দণ্ডকে বা গোলককে এর কাছে আনছো, দুইটা গোলক জয়েন করা মানে পাশাপাশি একসাথে একজনের সাথে আরেকজনের সংযোগ আছে, তখন সব ইলেকট্রন গুলো আকর্ষিত হয়ে এই প্রান্তে চলে আসলে কি হলো, তুমি কি করলা, এই দুটাকে ধরে খুব দ্রুত আলাদা করে দিলে এই পাশে নেগেটিভ চার্জ নিয়ে আলাদা হলো, ওই পাশে পজিটিভ চার্জ নিয়ে আলাদা হলো। এভাবে একটা পজিটিভ চার্জের প্রভাবে তুমি একই সাথে পজিটিভ নেগেটিভ দুইটাই করে ফেলতে পারলা। তো এভাবে করে আসলে আবেশ প্রক্রিয়ায় কোনো কিছুকে চার্জিত করা যায়। আচ্ছা, এর পরের টপিক কি আমাদের, এর পরের টপিক হচ্ছে আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্র। তো এটাকে আমরা যখন বইয়ে পড়ছি, আমাদের 9-10-এ যখন বইয়ে ছিল, তখন এরকম একটা কথা ছিল যে বেনেট নামক একজন ধর্মযাজক এটা আবিষ্কার করছিল। তো এখনকার বইয়ে এই কথাটা দেখি না। যাই হোক, তো এখন এটা আসলে কি করে, একটা যন্ত্র, যে যন্ত্রটা কোনো একটা যন্ত্র চার্জিত কিনা সেটা বোঝার উপায় এই যন্ত্র দ্বারা হয়, যে এই কোন একটা দণ্ড, এই দণ্ডটা চার্জ আছে কিনা সেটা এই যন্ত্রটা দ্বারা বোঝা যায়। আবার চার্জের ধরন কি, চার্জের ধরন পজিটিভ নাকি নেগেটিভ, সেটাও এই যন্ত্র দ্বারা নির্ণয় করা যায়। তো তড়িৎ বীক্ষণ যন্ত্র, হ্যাঁ, আমরা ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র কিরকম সেই ব্যাপারটা আর সে কিভাবে কাজ করে। তো দেখো, ঘটনা হচ্ছে একটা কাচের বোতল, একটা তড়িৎ বীক্ষণ যন্ত্র বানানো কিন্তু সহজ। একটা কাচের বোতল নিতে হবে। তো আমরা কাচের বোতলটা এভাবে চিন্তা করি, আমি আঁকতে টাকতে ভালো পারি না। তো একটা কাচের বোতল আমরা যদি নেই, এই কাচের বোতলে দেখা গেল কি এখানে একটা ধাতুর রড প্রবেশ করায় দিলাম, এই যে ধাতুর রড, হ্যাঁ, মানে এখানে একটা ধাতুর দণ্ড। তো এই ধাতুর দণ্ডের দুই পাশে খুবই পাতলা দুইটা ধাতুর পাত। হ্যাঁ, এখানে আমরা যখন পড়ছি তখন এটার নাম ছিল স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র। মানে ব্যাপারটা হচ্ছে এই যে ছোট ছোট দুইটা পাত, একদম খুবই পাতলা, অ্যালুমিনিয়ামের ফয়েল যেমন পাতলা ওইরকম পাতলা, হ্যাঁ, দুইটা পাত স্বর্ণের ব্যবহার করছিল। তো এটাকে বলা হয় হচ্ছে এই খুবই পাতলা স্বর্ণের পাত। এখন এটাও অন্য পাত দিলে যে হবে না তা না, খুবই পাতলা নিতে হবে। তো এখন ঘটনা হচ্ছে কি, যে এখানে একটা কাচের বোতলের মধ্যে একটা এই যে লোহার, এটা মানে লোহার বা একটা ধাতুর তৈরি রড, এখন এইখানে একটা ধাতুর চাকতি থাকবে, এখানে একটা ধাতুর চাকতি থাকবে, তাহলে উপরে থাকবে একটা ধাতুর চাকতি, এখানে থাকবে একটা ধাতুর রড, তারপরে এখানে থাকবে হচ্ছে দুইটা পাতলা ফয়েল, একদম পাতলা। আর এটা কাচের বোতলের ভিতরে কিছু বায়ু নিরোধক পদার্থ দিতে পারে, যে বোতলের ভিতরে যদি বায়ুটাই থাকে তাহলে সেটাকে সে শুষে নিবে। আচ্ছা, এখন এটা কাজ করে কি করে, এটা কাজ করার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে তুমি একটা ধনাত্মক চার্জে চার্জিত কাচদণ্ড, মানে কাচদণ্ড তুমি কিভাবে ধনাত্মক চার্জে চার্জিত করে সেটা জানো, কাচদণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষলে সে ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়, এটা আমরা জানি। তো একটা কাচদণ্ডকে সিল্কের কাপড় দিয়ে ঘষে ধনাত্মক চার্জে চার্জিত করে নিয়ে আমি তড়িৎ বীক্ষণ যন্ত্রের কাছে আসছি। তো এখন তড়িৎ বীক্ষণ, এটা তো একটা ধাতুর চাকতি, এখানে তো একটা ধাতুর দণ্ড, এখানে খুবই পাতলা ধাতুর পাত। এখন এই ধাতু তো পরিবাহী, এখন এখান থেকে যে এই যে প্লাস চার্জ, এই প্লাস চার্জের আকর্ষণে এখান থেকে এই ধাতু থেকে ইলেকট্রন গুলো এসে এখানে জমা হবে। কেন জমা হবে, এই যে প্লাস চার্জের আকর্ষণে এখান থেকে ইলেকট্রন গুলো এখানে গিয়ে জমা হবে। যখন এখানে গিয়ে জমা হবে তখন এখানেও পজিটিভ চার্জ তৈরি হবে, এখানেও পজিটিভ চার্জ তৈরি হবে। তো পজিটিভ চার্জ তৈরি হওয়ার জন্য এরা যে পাতলা দুইটা পাত, এরা পরস্পরকে বিকর্ষণ করে এই ফাঁকাটা বৃদ্ধি করে দিবে, এখানে পরস্পরের যে দূরত্বটা এটা বৃদ্ধি পাবে। তো যখনই বৃদ্ধি পাবে তখনই বুঝবো যে এটাই চার্জ আছে। আর যদি এটা কোনো চার্জ না থাকতো তাহলে এরা যেমন আছে তেমনই থাকতো, তার মানে এদের ফাঁকা যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে চার্জ আছে। তো এখন যদি এমন হতো যে দেখা গেল কি এখানে নেগেটিভ চার্জে চার্জিত কোনো দণ্ড আমি নিয়ে আসছি, এখানে নেগেটিভ চার্জে চার্জিত কোনো দণ্ড আমি এখানে নিয়ে আসছি। কিভাবে নেগেটিভ চার্জে চার্জিত করে তার একটা উদাহরণ আমরা শিখছি, যেমন প্লাস্টিক বা ইবোনাইট দণ্ডকে পশমি কাপড় দিয়ে বা ফ্লানেলের কাপড় দিয়ে ঘষতে হয়।
তো তখন নেগেটিভ চার্জে চার্জিত হলো। তখন এখানে কি হবে, এখানে এই যে যে পুরোটা ধাতুর, তো এখান থেকে কি হবে যে এই ইলেকট্রন গুলো এই ধাতুর চাকতি থেকে বিকর্ষিত হয়ে, এটার দ্বারা বিকর্ষিত হয়ে নিচে নেমে আসবে। নিচে নেমে আসলে এটাও নেগেটিভ চার্জ জমা হবে, এটাও নেগেটিভ চার্জ জমা হবে, কারণ এখান থেকে ইলেকট্রন গুলো বিকর্ষিত হয়ে এদিকে আসলো কিছু। তো তখন এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে পজিটিভ চার্জ, কারণ এখান থেকে ইলেকট্রন এর দ্বারা বিকর্ষিত হয়ে নিচে নেমে আসছে। তখন এখানে এদের ফাঁকাটা আরো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে এদের ফাঁকাটা এই যে পরস্পরকে বিকর্ষণ করে, তার মানে ফাঁকাটা যদি বৃদ্ধি পায় তাহলে বুঝবো সে দণ্ডটা চার্জিত, আর যদি বৃদ্ধি না পায় তাহলে বুঝবো যে সে চার্জিত না। এখন তুমি বলতে পারো যে আচ্ছা, প্লাস আনলেও তো বৃদ্ধি পাইলো, মাইনাস আনলেও তো বৃদ্ধি পাইলো, আমি বুঝবো কি করে যে এটা প্লাস না মাইনাস? তো প্রথমে বুঝলাম যে চার্জ আছে কিনা, যে আনলে যদি ফাঁকাটা বৃদ্ধি পায় তাহলে বুঝবো যে চার্জ আছে। এবার বুঝতে চাই যে চার্জের ধরনটা কি। তো চার্জের ধরনটা কি বুঝতে হলে প্রথমে আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে এটাকে আমি আগে থেকে একটা জানা চার্জে চার্জিত করে রাখবো। যেমন ধরো এখানে মাইনাস চার্জ আনলাম, তাহলে এই যে এটা মাইনাস চার্জে চার্জিত অবস্থায় আছে। হ্যাঁ, এই যে মাইনাস চার্জ আনছি বলে এখান থেকে এই যে মাইনাস গুলো নেমে আসছে, তার মানে এই পাত দুইটা মাইনাস চার্জে চার্জিত এখানে। তো এখন আমি যদি একটা অজানা দণ্ড এখানে নিয়ে আসি, একটা অজানা দণ্ড, আগে এটা আমি জানা চার্জে চার্জিত করে রাখছি, আমি জানি যে এটা এই পাতগুলো মাইনাস চার্জে চার্জিত। এখন একটা অজানা দণ্ড যদি আমি এখানে নিয়ে আসি, এই অজানা দণ্ড নিয়ে আসলে কি হবে, এখানে দেখা যাবে কি এই অজানা দণ্ড, সাপোজ অজানা দণ্ড যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, আমি জানি না যে সে কি চার্জে চার্জিত, যদি নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে কি হবে, এখান থেকে আরো ইলেকট্রন বিকর্ষিত হয়ে, আরো ইলেকট্রন বিকর্ষিত হয়ে নিচে আসবে ওর প্রভাবে। তো কারণ ও বিকর্ষণ করতেছে এখানের ইলেকট্রন গুলোকে, তার মানে এখানে আরো পজিটিভ চার্জ তৈরি হবে, এখান থেকে ইলেকট্রন আরো নিচে আসবে, তখন এই ফাঁকাটা যা ছিল তার থেকে আরো বৃদ্ধি পাবে। তার মানে তুমি বোঝো, তুমি আগে থেকে এটাকে ঋণাত্মক চার্জে চার্জিত করে রাখছিলা, তুমি এখন একটা অজানা দণ্ড আনছো, যদি এটা কি চার্জ আছে তুমি সেটা জানো না, কিন্তু যদি ফাঁকাটা আরো বৃদ্ধি পায় তাহলে তুমি বুঝবা যে আগে যে চার্জে চার্জিত ছিল আমি সেই চার্জে আনছি, যার কারণে এটার ফাঁকাটা আরো বেশি বৃদ্ধি পাইছে। কিন্তু যদি আমি ধরো প্লাস চার্জে চার্জিত কোনো কিছু একটা নিয়ে আসতাম, তাহলে এই প্লাস চার্জের আকর্ষণে এখান থেকে কিছু ইলেকট্রন, এখান থেকে কিছু ইলেকট্রন উপরে উঠে আসতো, এখান থেকে কিছু ইলেকট্রন উপরে উঠে আসতো, যখনই ইলেকট্রন গুলো উপরে উঠে আসতো কিছু ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রন কিছু কমে যেত, তার মানে বিকর্ষণের পরিমাণ একটু হলেও কমে যেত, তখন ফাঁকাটা একটু হলেও কমে আসতো। তো যদি ফাঁকাটা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমি যে চার্জে আগে চার্জিত করছিলাম সেই চার্জ নিয়ে আসছি। আর ফাঁকাটা যদি কমে যায় তাহলে তুমি বুঝবা যে আগে যে চার্জে চার্জিত ছিল তার বিপরীত কিছু একটা নিয়ে আসছে। তুমি এখানে পজিটিভও নিয়ে আসতে পারতা, এখানে পজিটিভ চার্জ নিয়ে আসতে পারতা, তখন ওই একই ঘটনাই ঘটতো, যে পজিটিভ চার্জে ঘটনা জাস্ট খালি উল্টে যেত, যে এখান থেকে এই যে ইলেকট্রন গুলো উপরে উঠে আসতো, সরি, ইলেকট্রন গুলো উপরে উঠে আসতো আর এখানে পজিটিভ চার্জে চার্জিত হতো, তখন তো এইটা দণ্ডটা আগে থেকে পজিটিভ চার্জে চার্জিত, এই যে দণ্ডটা আগে থেকে পজিটিভ চার্জে চার্জিত। এখন তুমি এখানে যদি পজিটিভ চার্জ আনতা তাহলে এখান থেকে আরো ইলেকট্রন উপরে উঠে আসতো, তার মানে আরো পজিটিভ চার্জ তৈরি হতো, ফাঁকাটা বৃদ্ধি পেত। মানে আগে যে চার্জে চার্জিত করে রাখছি অজানা দণ্ডটা যদি সেই চার্জেই চার্জিত হয় তাহলে ফাঁকাটা আরো বৃদ্ধি পাবে। তার মানে আমি আগে থেকে জানি যে প্লাস চার্জে চার্জিত, তার মানে যদি ফাঁকাটা বৃদ্ধি পায় তাহলে বলবো যে নতুন যেটা আনছি সেটাও প্লাস চার্জে চার্জিত। আর যদি দেখি ফাঁকাটা কমে যাচ্ছে তখনই বুঝবো যে নতুন যেটা আনছি সেটা এটার বিপরীত, নেগেটিভ চার্জে চার্জিত। এভাবে করে যে এই অজানা দণ্ডটা কি চার্জে চার্জিত সেটা এই তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে বের করা যায়। এখানে একটা মজার কথা শেয়ার করি, ধরো নোবেল বিজয়ী বিজ্ঞানম্যান, সরি, নোবেল বিজয়ী বিজ্ঞানী ফাইনম্যান, তো ফাইনম্যানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে যদি বলা হয় যে এই পৃথিবী ধরেন কোনো একটা দুর্যোগের কারণে সব বিজ্ঞান বা জ্ঞান সব ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো কিছু রেখে যাওয়া যাচ্ছে না, তো হঠাৎ এর পরবর্তী যারা পৃথিবীতে সার্ভাইভ করে থাকবে তারা মনে করেন বিজ্ঞানের এই পর্যায়ে পৌঁছাইতে, হ্যাঁ ধরেন বিজ্ঞানের কোনো কিছু রেখে যেতে পারলো না, এই পর্যায়ে পৌঁছাইতে পারে এরকম একটা ইনফরমেশন আপনি রেখে যাবেন যেটা দিয়ে খুব দ্রুত আবার বিজ্ঞানের এই পর্যায়ে আসা যায়। তো তখন তিনি আসলে যে কথাটা বলছে যে পরমাণুর গঠনটা যদি আমরা রেখে যেতে পারি ইনফরমেশন হিসাবে
তাহলে বিজ্ঞান খুব দ্রুত আবার এই পর্যায়ে পৌঁছাতে পারবে। তো দেখো এই যে যে বিষয়গুলো যখন আমরা শিখতে পারছি যে একটা জিনিসের আচরণ সম্পর্কে বা বিজ্ঞানের এই অগ্রগতির পিছনে যত কিছু অবদান, তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠনটা না জানলে আমরা এই যে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ কিভাবে কি, এগুলো সম্পর্কে আসলে কিছুই ধারণা পেতে পারতাম না। তো আজকে আমাদের ক্লাস আসলে এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা তড়িৎ বল বা অঙ্কের যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে ঢুকতে যাচ্ছি। এই অংশটুকু তোমরা প্রথম ক্লাসে পড়ে রাখবা, আমি দ্বিতীয় ক্লাসে আবার দ্বিতীয় পর্বে এভাবে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দিতে থাকবো তোমাদের জন্য। ধন্যবাদ।